প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনী প্রতীক হিসেবে বাদ পড়ল শাপলা। ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, দাবি নাহিদ ইসলামের। জুলাইয়ে নিরাপত্তা বাহিনীকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও কলের সত্যতা পাওয়ার দাবি বিবিসির। বিচারে স্বচ্ছতা বাড়াবে বললেন প্রসিকিউটর। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। বিচারের জন্য ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বাঁধ ভেঙে ফেনীতে প্লাবিত ৩০ গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। নোয়াখালী বরিশালে জলজটে চরম ভোগান্তি। চট্টগ্রামে নালায় পড়ে আবারও প্রাণ গেল শিশুর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। আর বিগত 3টে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা বাদ দিয়ে অন্য কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন প্রেস উইং। বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হবে। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। বৈঠক শেষে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রেস সচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন। যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আগামী নির্বাচনে ১৬,০০০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরা কঠোরভাবে মনিটরিং করা হবে। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে, সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ভোট প্রভাব মুক্ত রাখতে নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দেয়া হতে পারে। গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন, তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। প্রেস উইং বলছে, আগামী নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার পাশাপাশি ভোটের দিন ইন্টারনেট সচল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ একথা জানান। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় তাই পাঠানো হবে বলে শিগগিরই। এনসিপি শাপলা প্রতীক সহ তাদের দলের নিবন্ধন চেয়েছিল। বিধিমালায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা, নৌকাও থাকছে নির্বাচনী প্রতীকে। জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসি প্রতিবেদন তারই প্রমাণ। এটি বিচার কাজের স্বচ্ছতা বাড়াবে।
আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। এয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। তিনি আরো বলেন, এরই মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়েছে। বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন, হত্যা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান দলটির। দেশ গড়তে জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গার পথসভায় কথা বলেন নেতারা। স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে এনসিপি নেতারা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনার সরকার 16 বছর ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কে খুনি বাহিনী আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন তাদের একমাত্র দায়িত্ব। এ সময় ভারতের আধিপত্যবাদ আর মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকেছিল, গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে। এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। এদিকে ঝিনাইদহে পথসভায় হাসিনা ও ছাত্রলীগকে টেরোরিস্ট আখ্যা দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের যারা আশ্রয় দিচ্ছে সেই ভারত ইতিমধ্যে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অব দ্য টেররিস্ট।
বৃহস্পতিবার খুলনা বিভাগের মাগুরা ও নড়াইলের একাধিক স্থানে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে 10ম দিনের পদযাত্রা করার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে সংকটে পড়বে দেশ। সন্ধ্যায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 5ই আগস্টের পরিবর্তনে দেশের মানুষ এখন সচেতন হয়েছে। আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামপন্থীরা একতাবদ্ধ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদের একটি অংশ আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গী হবে। সকল ইসলামপন্থীরা ইনশাআল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। এই নির্বাচন যদি সঠিক না হয়, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে সরকার ব্যবস্থা দুর্বল হবে বলছে বিএনপি। বিষয়টি ঐকমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়াও সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে পিআর পদ্ধতি। আহমেদ সালেহিনের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক বিষয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হলেও বেশ কিছু বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। জামায়াত ইসলাম বলছে, আনুপাতিক ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে। পিআর সিস্টেম যদি চালু হয় তাহলে ভোট চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কারণ পার্টিকুলার সেন্ট্রাল লোক ভাববে এখানে জিততে তো আমার কোনো লাভ নেই। আর বিএনপির দাবি, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। বিষয়টি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে সময় সংবাদকে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে নেই। কিছু কিছু দল রাজনৈতিকভাবে মাঠে ময়দানে এই সমস্ত দাবি তুলতে পারে। অনুপাতিক হারে যেটা আলোচনা হচ্ছে, তাতে দেখা যাবে সবসময় একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়। চলতি মাসেই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমাদের বক্তব্য বা আমরা কতটা সহযোগিতায় আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনায় শর্ত সাপেক্ষে ঐকমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐকমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। বিস্তারিত ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। যদি অব্যাহত থাকে, এই অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে, যেগুলো সহজে একমত হওয়া যায় সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো, যেখানে মতদ্বৈততা ব্যাপক, সেগুলোতে পরবর্তীতে আশা আরও আলোচনা হবে, আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও, আর যেগুলো হলো না
ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো পাবলিক ডিসাইড করুক, পাবলিক যদি ডিসাইড করে আমরা মেনে নেব, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কিভাবে এগুলো বাস্তবায়িত হবে, গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে 3টি নদীর বাঁধ ভেঙে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 4 উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ভেঙে গেছে বাঁধ, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল। পানির তোরে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। দুর্যোগ মোকাবিলায় 132টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় 100 পরিবার। এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই। অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে সিরা মুড়ি আমাদের কাজ হবে না, আমাদের গাও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। 2 দিনের বৃষ্টিতে সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। বিপাকে পড়েছেন বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রামে বর্ষায় নালায় পড়ে আবারও প্রাণহানি। এবার নগরীর হালি শহরে নালায় পড়ে হুমায়রা নামে 3 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ঝর্ণায় গোসল করতে গিয়ে 3 পর্যটকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 2 জন। কক্সবাজারের পেচার দ্বীপ সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 1 জন। সিসিটিভির ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বেলা 2:45টার দিকে একটি বল নিয়ে বিল্ডিং এর সামনে খেলছিল ছোট্ট হুমায়রা। খেলতে খেলতে হঠাৎ নালায় পড়ে যায়। প্রচন্ড স্রোত থাকায় স্ল্যাবের নিচে ঢুকে যায় তার ছোট্ট দেহটি। এই সময় কয়েকজনে মিলে তাকে তোলার চেষ্টা করেও পারেনি। পরে ঘটনাস্থল থেকে অন্তত 300 ফিট দূর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে হুমায়রাকে। এই দুর্ঘটনার জন্য জলাবদ্ধতাকে দায়ী করছেন স্থানীয়রা। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে এরকম পাওয়ার পানি। ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে, মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তাদের বলছি যে এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আজকের মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেবে,
এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে। মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মিরেশ্বরায়ে মেলখুম টেলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো 2 যুবক। ঝর্ণায় গোসল করতে গেলে পানির তোড়ে 5 জনই ভেসে যান। বুধবার দুপুরে পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। কক্সবাজারে প্যাচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে একই ব্যাচে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন 1 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। রংপুরের পীরগাছা উপজেলার বেলতলী এলাকায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাস উল্টে পুকুরে পড়ে প্রাণ গেছে 3 জনের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, ঘড়ির কাঁটায় ঠিক আনুমানিক রাত 10টার দিকে কিন্তু রংপুরের যে পীরগাছার পারুল ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু একটা সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমরা এই খবর পেয়ে কিন্তু আমরা ঘটনাস্থলে চলে এসেছি। এখানে এসে যেমনটি আমরা জানতে পেরেছি, ঘটনাস্থলে কিন্তু যে রাস্তার পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরে একটি ট্রাককে ওভারটেক করার সময় কিন্তু ঘটনাস্থলে এই পুকুরে একটি বাস খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কিন্তু 3 জন নিহতর আমরা খবর পেয়েছি এবং প্রায় অর্ধ শতাধিক কিন্তু আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। এরকম তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন রংপুরের পীরগাছার যিনি ওসি রয়েছেন, তিনি আমাদেরকে তেমনটি কিন্তু জানিয়েছেন। এর পরে কিন্তু ঘটনাস্থলে আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই বাসটি কিন্তু আসলে একটি বিয়ের দাওয়াতে শ্যামপুর থেকে যাচ্ছিল সুন্দরগঞ্জে। সেখান থেকে ফেরার পথে কিন্তু এই তাৎক্ষণিক রংপুরের পীরগাছার যে পারুল ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের পাশে যে একটি বাসের খাদ রয়েছে এবং খাদ থেকে কিন্তু অনেক দূর সরে যে 3 থেকে 4 বার উল্টিয়ে বাসটি কিন্তু এই পুকুরে পড়ে যায়। এই পড়ে যাওয়ার পরে কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু তাৎক্ষণিক যারা এখানে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু দৌড়ে এখান থেকে তাদেরকে উদ্ধারের জন্য আসে এবং সেখান থেকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু 3 জন, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা যে মৃত্যু হয়েছে সেই খবরটি কিন্তু আমরা পীরগাছা থানার যিনি ওসি রয়েছেন তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। এরপরে যারা অর্ধশতাধিক আহত হয়েছেন এর মধ্যে কিন্তু শিশুও রয়েছেন। এই ঘটনার পরে কিন্তু রংপুরের যে ফায়ার সার্ভিস রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু তাৎক্ষণিকভাবে এই বাসটিকে থেকে যারা এই পুকুরে পড়ে গিয়েছিল তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং সেখান থেকে রংপুরের পীরগাছা এবং রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু রেকার লাগিয়ে এই বাসটিকে তুলানো হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কাছ থেকে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন উদ্ধার তৎপরতা চলছে। পুকুরে যদি আরো কোনো লাশ পাওয়া যায় বা সেক্ষেত্রে তারা কিন্তু এটা খতিয়ে দেখছেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানকার যারা স্থানীয়রা যারা যেমনটি বলছেন যে এই পীরগাছার যে পারুল ইউনিয়নের এই রাস্তাটি এটি অত্যন্ত সরু রাস্তা, এখানে ওভারটেকিং করার সময় কিন্তু মূলত এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু একটি যে পোয়াল বোঝাই একটি ট্রাক, সেই ট্রাক কিন্তু আসছিল অপর দিক থেকে কিন্তু এই সুন্দরগঞ্জ থেকে এই বাসটি কিন্তু ছেড়ে আসে। মূলত 2 দিকে ওভারটেকিং করার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং খাদের কিনারায় কিন্তু বাসটি উল্টিয়ে 3-4 বার কিন্তু মোচড় দিয়ে এই পুকুরের মধ্যে পড়ে যায়। সেখানেই কিন্তু ঘটনাস্থলে কিন্তু 3 জন নিহত হওয়ার খবর কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আছে এবং পাশাপাশি অর্ধ শতাধিক যে মানুষ যে আহত হয়েছেন সেখান থেকেও কিন্তু আমরা খবর পেয়েছি এবং যারা কিন্তু এখনো অনেক মুমূর্ষু রোগী কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে কিন্তু এখনো আমরা কর্তৃপক্ষের কাছে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানকার যে রংপুরের পীরগাছার যে পুলিশ রয়েছেন যিনি থানার ওসি যিনি রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে আরো যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে রাখা হয়েছে তাদের যদি গুরুতর অবস্থা হয় তাদেরকে যাতে আজকে রাতের মধ্যে করে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা করছেন। এই মুহূর্তে আমরা কিন্তু দেখেছি পুলিশের পক্ষ থেকে যে সেই রেকার এসেছে এবং রেকারটি একদম পুরো যে গর্তে এবং পুকুরে যে পড়ে যাওয়া যে বাসটি সেটাকে কিন্তু একেবারে লাগিয়ে সেই বাসটিকে তোলার প্রাণপণ চেষ্টা কিন্তু চালাচ্ছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে প্রায় 3 জন যে নিহত সেই নিহতর খবর রয়েছে এবং অর্ধ শতাধিক যে আহত হয়েছেন তারও খবর রয়েছে এবং তাৎক্ষণিক যদি আরো যদি কেউ মারা যায় সেই খবরও কিন্তু আমাদেরকে এমনটি জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন রংপুরের পীরগাছার যে ওসি রয়েছেন তিনি। তো সবকিছু মিলে রংপুরের পীরগাছার যে পারুল ইউনিয়নের যে সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সহকর্মী রেদওয়ান হিমেল যুক্ত হয়েছিলেন আমাদের সাথে রংপুরের পীরগাছা এলাকা থেকে। চাকরি ফিরে পেলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফউদ্দিন। শুধু চাকরি নয়, 3.5 বছরের সব পাওনা সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দুর্নীতি ধরিয়ে দেয়ায় পুরস্কৃত না করে উল্টো শাস্তি দেওয়া হয়েছিল দুঃখজনক। সন্তোষ প্রকাশ করে অতীত ভুলে দেশের জন্য কাজ করতে চান শরীফ। ৩.৫ বছর আইনি লড়াই শেষে চাকরি ফিরে পেলেন দুদকের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। ঘটনাটি ২০২২ সালের। শরীফের আইনজীবী বলছেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে কয়েক লাখ কোটি টাকার ৯/৬ নিয়ে ৬২০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন শরীফ। এর জেরেই তাকে শুধু চাকরিচ্যুত করা হয়নি, দেয়া হয় বিভাগীয় মামলা। একের পর এক বুধবার তার চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শরীফ জানান, অতীতের সবকিছু ভুলে এখন দেশের জন্য কাজ করতে চান তিনি। আমার বয়স অল্প, প্রায় 37 চলে। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। উচ্চ আদালত তার রায়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তাকে পুরস্কৃত না করে উল্টো তাকে চাকরিচ্যুত করার ঘটনা দুঃখজনক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ২০১৮ সালের রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। তদন্তে দুদকের সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ২০১৮ সালে রাতের ভোটের সহযোগিতার বিনিময়ে পুরস্কার হিসাবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 কর্মকর্তাকে শত কোটি টাকায় 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ভবনটির বরাদ্দে অনিয়মের অভিযোগে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। মেলে প্রাথমিক প্রমাণও। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তার, যাদের বেশিরভাগই 5 আগস্টের পর থেকেই পলাতক। এদিকে গত 8 জুলাই এসব বরাদ্দ বাতিল করে মন্ত্রণালয়। এর মাঝেই বরাদ্দে অনিয়মের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক। ফ্ল্যাট বরাদ্দের সাথে দুদকের যে অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ আলাদা, কারণ দুদক দেখবে ওই বরাদ্দে কি অনিয়ম হয়েছে। এদিকে 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে খুলনা সজাগায় একটি মামলা করা হয়েছে। এদিন দুদকে আসেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 111 জনে দাঁড়িয়েছে। এখনও 172 জনের বেশি নিখোঁজ রয়েছেন। টেক্সাসে বন্যার ভয়াবহতা না কমতেই নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে ঘরবাড়ি। নিখোঁজ রয়েছেন অন্তত 3 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 85 জনকে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে চীনা উপকূলে টাইফুন ড্যানাসের প্রভাবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও আদতে তা নয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার প্রকৃতির ভয়াল রূপ দেখছে নিউ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎ করে বাড়তে থাকে অঙ্গরাজ্যটির রিও রুইডেসো নদীর পানি। তীব্র বর্ষণ আর পাহাড়ি ঢলে মুহূর্তেই বদলে যায় নদীর রূপ। রুইডেসো গ্রামে পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। জীবিত উদ্ধার করা হয় 85 জনকে। এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন 1.5 শতাধিক মানুষ। তাদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। তবে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয়দের পাশাপাশি কাজ করছে দেশটির ফেডারেল বাহিনী ও মেক্সিকোর উদ্ধারকারী দল। আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আমাদের প্রথম কাজ হলো বন্যায় দুর্গতদের খুঁজে বের করা। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত
রাখা এবং তাদের সবাইকে খুঁজে বের করা। অন্যদিকে চীনা উপকূলে আঘাত এনেছে টাইফুন ডানাস। দেশটির পূর্বাঞ্চলের ঝেইজিয়াং প্রদেশে টাইফুনটি আছড়ে পড়ার পর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দেয় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত হয় যান চলাচল। বৈরী আবহাওয়ার একই চিত্র নেপাল চীন সীমান্তে। ভারী বৃষ্টিতে এরই মধ্যে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির পাশাপাশি অংশ নেন এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। সদ্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হওয়া তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। স্থানীয় সময় রোববার ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসীদের ঢল নামে। ইউরোপের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে যোগ দেন সানিয়া সুলতানা লিজা, সাগর বাউল, তানহা তাসনিয়া, মৌসুমী মৌসহ অনেকেই। এই অনুষ্ঠানে জমকালো সংবর্ধনা পান বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদ্য অভিষিক্ত ইতালি প্রবাসী তরুণ ফাহমিদুল ইসলাম। জানান এটা তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি রোমন্ডো গ্রুপকে থ্যাংক ইউ জানাই যে আমাকে এত সুন্দর একটা ইভেন্টে মিলার মধ্যে তারা ইনভাইট করছে। অনেক অনেক ভালো লাগছে। জার্মানিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে সভায় জার্মান বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সহ সুইজারল্যান্ড থেকে আগত নেতারাও যোগ দেন। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমদ শাহিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। ঐতিহ্যে ভরা এক প্রাচীন দ্বীপ সুইডেনের গোটল্যান্ড। দ্বীপটির হাজার বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে যত্ন করে তুলে ধরা হয়েছে গোটল্যান্ড মিউজিয়ামে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জাদুঘর নিয়ে গোটল্যান্ড থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রায় 5000 বছরের আগে থেকে মানুষের বসতি করার সমুদ্র বেষ্টিত দ্বীপ গোটল্যান্ড, যে দ্বীপের রয়েছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। দ্বীপটির প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত নানা নিদর্শন, কঙ্কাল, পাথর, অস্ত্র আর গৃহস্থলের জিনিস নানান প্রাচীন শিল্পকর্ম প্রদর্শন করা আছে গোটল্যান্ড মিউজিয়ামে। রয়েছে শত শত বছরের পুরাতন পাথরের খোদাই করা রুনলিপি, চিহ্ন আর নকশা। হাজার বছর আগের মানুষের কঙ্কাল, যাদের কেউ হয়তো কৃষক ছিলেন, কেউ যোদ্ধা বা কেউ ছিলেন গৃহিণী। ভাইকিংসের সময় সুইডেন এবং গোটল্যান্ডের মানুষ বিশ্বাস করত জন্মের সময় ভাগ্যের দেবীরা মানুষের জন্য একটি সূক্ষ্ম সুতা বোনেন, আর সেই সুতাই নির্ধারণ করত কার জীবন কত দীর্ঘ হবে। বিশ্বাস করা হতো যখন সেই সুতা ছিঁড়ে যায় তখনই শেষ হয় মানুষের জীবন। গোটল্যান্ডের ইতিহাস শুধু পাথরে লেখা নয়, গেঁথে আছে মানুষের হাড়ে, কাপড়ে, এমনকি সুতার ভিতরেও। শহরের প্রাণকেন্দ্রে গোটল্যান্ড মিউজিয়াম যেন এক জীবন্ত সময়যন্ত্র, যেখানে স্পর্শ করা যায় হাজার বছরের পুরানো মানুষের জীবনের ছাপ। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। পরিচিত মুখ, দেশীয় খাবার ও গ্রামীণ খেলায় মেতে ওঠেন ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাহাড়, বন আর নদীর কোল ঘেঁষে দিনভর আনন্দ উৎসবের আয়োজন, বনভোজন। প্রবাসের থেকেও দেশকে অনুভবের এই আয়োজনে বাংলাদেশ কমিউনিটির সংগঠন ছায়াতরের উদ্যোগে। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্টে। সবুজ অরণ্য পেরিয়ে পাথুরে পাহাড় ঘেরা আঁকাবাঁকা পথ ধরে যাত্রা। অপরূপে দৃশ্য চোখে দেখা আর অনুভব করার চেয়ে ক্যামেরার লেন্সে তুলে ধরা দুরূহ। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ছাড়িয়ে শান্ত নিবিড় প্রকৃতির কোল সাউবোতে পৌঁছাতেই বৈরী আবহাওয়া, তবুও অন্যরকম আনন্দ। এই আয়োজনটা এক ভিন্ন দিনের, ভিন্ন স্বাদের বনভোজনের। দিনব্যাপী নানা আয়োজন। বনের ভিতর যে যার মতো ঘুরেছেন, কেউ বড়শি দিয়ে মাছ ধরছেন, কেউ বা চড়েছেন নৌকায়। শিশুদের বালিশ খেলা দিয়ে শুরু। নারীরা মেতে ওঠেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুলটোকা ও বল ছুঁড়ে মারার খেলায়, আর পুরুষদের বৃত্তবলের খেলায় বয়স ভুলে যেন হারিয়ে যান শৈশব কৈশোরে। এখানে এসে আমি খুবই আনন্দিত। সকল বাঙালিদের সাথে একত্রিত হয়ে পিকনিকে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করে এবং খাওয়া দাওয়া করে অনেক মজা করেছি। খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে মিশছি। অনেক বাংলাদেশি মানুষরা একসাথে মিলিত হয়েছে এবং বাচ্চাদের জন্য অনেক
খেলার আয়োজন ছিল, মোটামুটি বাচ্চারাও বেশি খুশি হয়েছে। বনে ভোজন শেষে বিকেলে বাঙালির ঐতিহ্যবাহী ঠোঙ্গায় ভরে মুড়ি চানাচুর মাখার স্বাদ আর বাংলার রসগোল্লা, এরপর রেফেল ড্র। সব মিলিয়ে প্রবাস জীবনে একদিনের জন্য হলেও দেশের সেই চেনা উৎসবে ফেরা। আয়োজনটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যে বাঙালি কমিউনিটি এটাকে একত্রিত করা। শহর জীবনের কর্মব্যস্ততা থেকে এখানে মুক্তির জন্য, একটু প্রশান্তির জন্য এখানে আসছি। আজকের এই আয়োজনে আমাদের হেলসিঙ্কির সমস্ত মানুষজন এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার কারণে এবং সবাই এসে আমাদের অনুষ্ঠানকে এই প্রাণবন্ত করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিনল্যান্ডে বাংলাদেশি 9 জন বন্ধু মিলে গড়ে তোলেন সামাজিক সংগঠন ছায়াতরে। তাদের আয়োজনে 500-র বেশি প্রবাসী বাংলাদেশির এই সমাগম। ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির শিক্ষার্থী কিংবা কর্মজীবী যারা আছেন তাদের একঘেয়েমিয়ে কাটিয়ে ওঠার জন্য এই বনভোজনের আয়োজন। দিনব্যাপী চলে উৎসব উদ্দীপনা আর সবশেষে বাংলাদেশ কমিউনিটির মিলন মেলা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ওয়ানডে নিয়ে কাটা ছেঁড়ার আগেই টি-20 সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। আগের ব্যর্থতা ভুলে ভালো শুরুর প্রত্যাশা টাইগার অধিনায়ক লিটন দাসের। বোলিং বৈচিত্র্যের কারণে সংক্ষিপ্ত সংস্করণেও লঙ্কানদের ফেভারিট মানছেন লিটন। জবাব দিলেন নিজের ওয়ানডে ব্যাটিং নিয়েও। অন্যদিকে স্পোর্টিং উইকেট প্রত্যাশা স্বাগতিকদের, তারাও মুখিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। টি-20 সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন হলেও অধিনায়ক লিটন দাসকে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে ওয়ানডে ব্যাটিং নিয়ে। কিভাবে দলে আসলেন, এসেও যে ব্যর্থ হলেন। তবে শর্টার ফরম্যাটের অধিনায়ক কোনো ভনিতা না করেই অকপটে স্বীকার করলেন ব্যর্থতা। চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু কেন যেন হয়ে উঠছে না। যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠে করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না। টেস্ট ওয়ানডে দুটো সিরিজই স্বাগতিকদের পকেটে। লঙ্কানরা একরকম আধিপত্যই দেখিয়েছে ওয়ানডে সিরিজে। এমন দুই সিরিজের পর টি-20তে কোন দল থাকছে এগিয়ে, টাইগার অধিনায়ক অবশ্য তার ব্যাখ্যা দিলেন। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে, আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি। লঙ্কানরাও অনুশীলন করেছে লম্বা সময়। তাদের প্রধান অস্ত্র হাসারাঙ্গা সিরিজ থেকে ছিটকে গেছেন। কিছুটা চিন্তার ভাঁজ মাস্টার মাইন্ড সনাথ জয়সূরিয়ার কপালে। তবে পুরোটা সময় উইকেটটাই যেন পর্যবেক্ষণ করলেন এই লিজেন্ড। জয়টা যে চাইছে তারাও। হাসারাঙ্গার শূন্যতা আমাদের অবশ্যই ভোগাবে। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে পেশাদার ক্রিকেটে আমাদের সবকিছু মানিয়ে নিতে হয়। দলে যারা আছে তারা সেটা পূরণে ভূমিকা রাখবে। স্পোর্টিং উইকেট থাকবে আশা করছি। মাঠে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। প্রথম ম্যাচের জয় খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চাই। এবছর বাংলাদেশ দল খেলেছে দুটি টি-20 সিরিজ। ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে দুটো সিরিজই হেরেছে লাল সবুজ। টেস্ট ওয়ানডে শেষ। শান্ত মিরাজের হাত ধরে আশার আলো লঙ্কায় খুঁজে পায়নি বাংলাদেশ। শেষ ভরসা টি-20, নতুন ক্যাপ্টেন লিটন দাস। তিনি পারবেন কি লঙ্কায় একটা সিরিজ উপহার দিতে? ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। ধারাবাহিক পারফর্মারের অভাব, দায়িত্বশীল ব্যাটারদের কাছ থেকে রান না পাওয়ায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। লিটনকে 4-এ খেলানো ভুল ছিল, ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোসাদ্দেককে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে, তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি যদিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু হিম। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। দুপুর 12টায় বোর্ড কার্যালয়ে সভা শুরুর কথা রয়েছে। বেশ কিছু এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হবে এই সভা।
মূল আলোচনা হবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচে টি-20 সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে, যার জন্য টেন্ডার বিজ্ঞপ্তি দেয় বিসিবি। 3 ম্যাচ সম্প্রচারের জন্য 4 কোটি টাকা প্রত্যাশা করেছিল বোর্ড। এখন পর্যন্ত 3টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বিসিবির প্রত্যাশা অনুযায়ী অর্থ প্রস্তাব করেনি কোনো প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে সম্প্রচার স্বত্ব সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে সভায়। এছাড়াও আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনী প্রতীক হিসেবে বাদ পড়ল শাপলা। ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, দাবি নাহিদ ইসলামের।